সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আপনারা খুলে দিচ্ছেন। এই যে পার্টি অফিসগুলো খুলে দিচ্ছেন না, এটা যদি মনে করেন এই আমাদের এই বুকের ভেতরে না এটাতে ব্যথা হয়। এই যখন দেখি যে আওয়ামী লীগের পার্টি অফিস, আজকে সকালে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন বাংলাদেশ সময় সকালবেলা দেখলাম যে মাদারীপুরের ওই দিকের কোন এক এমপি সহ, এক নারী এমপি সহ আরও 3 জনের জামিন হয়েছে। কোন গ্রাউন্ডে জামিন হলো, কিভাবে জামিন হইল? এগুলো যদি মনে করেন যে আওয়ামী লীগ আপনার জন্য বেটার অপোজিশন, এই 17 বছরের শিক্ষা না হইলে তো আর কিছু বলার নাই। যদি শিক্ষা হয়ে থাকে তাহলে এগুলো থামায় না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে দিবেন, কোনো সমস্যা নেই। রাজনীতি যে মনে চায় করুক। আওয়ামী লীগ কী করেছে, কীভাবে দেশ চালিয়েছে বাংলাদেশের মানুষ দেখেছে। মানুষ যদি তারা ভোট দেয় করতে দেন, কিন্তু বিচার হইতে হবে। এই একজন এমপি কিভাবে ছাড়া পায়, সাধারণ কর্মী, গ্রামের ওয়ার্ডের একজন কর্মী, তারে নয় বুঝলাম যে আপনি 1.5 বছর হয়েছে, ওকে ঠিক আছে, ওরে ছাড়ো এবার। তো একজন এমপি কীভাবে ছাড়া পাইলো? শেখ হাসিনার পরিবার রাজনীতি করতে পারবে যদি চায়। এগুলো আপনারা যখন বলেন তখন খুব কষ্ট হয়। যেই কারণেই নির্বাচনের আগে এসে আমাদের এই পক্ষ সরাসরি নেওয়ার কোনো সুযোগ ছিল না। আজকে যারা এই প্রশ্ন করেন যে ভাই কেন দাঁড়িপাল্লার পক্ষে গেলেন, তারা গতকাল যখন কিনা শপথ নিল ওই সময় কিছুটা টের পেয়েছেন যে কেন আমরা জামাত ইসলামের পক্ষে গিয়েছিলাম। তারা প্রথম দিনেই এই শহীদের এতগুলো রক্তের সাথে তারা বেইমানি করেছে। এই গাদ্দারি আল্লাহ সহ্য করবে না। আপনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, মায়ের জানাজায় অংশ নিতে পেরেছেন, তারপরে শেষ মুহূর্তে পর্যন্ত অন্তত লাশ তো দেখতে পেরেছেন। এটা এই শহীদদের কারণে। এই যে কয়েকদিন আগে মানুষগুলো মারা গেল, এরা জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি কোনো রাজনৈতিক দল বুঝতো না। এরা সাধারণ মানুষ। দমন, পীড়ন, নির্যাতন, দেশের এই খারাপ অবস্থা, এগুলো দেখে তারা আস্তে আস্তে প্রতিবাদী হয়ে উঠেছে। তারপরে রাস্তায় নেমেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে। তাদের সাথে গাদ্দারি করলেন জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে। তো এই জিনিসগুলি যদি না করেন তাহলে আমাদের ভাল লাগবে। আপনারা দেশ চালান, কোনো সমস্যা নেই। আপনাদের কাছ থেকে রুটি খাইতে যাব না। রুটি খাওয়ার লোক বহুত আছে, যারা খাইতে চায় তাদেরকে দেন, কোনো সমস্যা নেই। আমার একটাই পলিসি, সেটা হয়েছে যে ইন্ডিয়া এই দেশে কোনোদিন আর মাতবাড়ি করতে পারবে না। অতএব এই ইন্ডিয়া, আওয়ামী লীগ এখনও পর্যন্ত সেই ইন্ডিয়ার সবচেয়ে পছন্দের দল, এবং আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় আসলে আবারও ইন্ডিয়া সেই আগের মতোই করবে। সো তাদেরকে আসতে দিয়ে না, আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, আর কিছু না। তো যেটা বলছিলাম যে জামাতের আমির উনি এই কথাটা বলেছেন যে আমাদের যদি নাকি ওই সময় ইলিয়াস, আমরা যদি নাকি গ্যাঞ্জাম করতাম, তাহলে আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল যে এখানে আওয়ামী লীগ নামবে মাঠে, এবং আওয়ামী লীগের সাথে বিএনপির কিছু লোকজন নামবে, নেমে তারা প্রচণ্ড বিশৃঙ্খলা করবে, দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে। আমরা ওই দিকে যেতে চাই নাই, এই জন্য আমরা কোনো কিছু বলি নাই। তো এই যে জামাতের আমিরের মতো একজন মানুষ এতটুকু মানে স্যাক্রিফাইস করেছে, ধরেন আমি জামাত ইসলাম পাশ করলে কি হইতো? হ্যাঁ হয়তো ধরেন মনে করেন যে আমার জন্য বাংলাদেশের রাস্তাটা অনেক ইজি হয়ে যাইতো। আমি ভাই বাংলাদেশে গিয়ে মন্ত্রীও হইতাম না, এমপিও হইতাম না। এমপি হইলে আমি তো হয়তো জামাতের কাছে চাইলে আমার এমনিতেই দিত। আমি হইতে চাইনি তো ভাই। তো আমি চাইনি ওইটা, আমি এখনও চাই না, ভবিষ্যতেও চাবো না। এটা আল্লাহ বাঁচায় রাখলে তারপরে দেখবেন। আমার রাস্তা ভাই ওই একটা, আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এর বাইরে কিচ্ছু নাই। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হইতেন। যিনি প্রধানমন্ত্রী হইতেন সেই ব্যক্তি মানে এত ঠান্ডা মাথায় আমার সাথে বলতে পারেন যে ইলিয়াস, আমরা ওই সময় কিছু করলে দেশের অবস্থাটা খারাপ হইতো। আগে বলেছি, আল্লাহর কসম করে বললাম যে এতটুকু স্যাক্রিফাইস উনি করেছেন। তো সেই মানুষগুলোর জন্য আপনারা মানে ন্যূনতম সৌজন্যতা বোধ, সহযোগিতা, সহমর্মিতা দেখাইতে পারবেন না? এদেরকে আক্রমণ করে কথা বলতে হবে। চারিদিকে যে অবস্থা, সেই 71 রাজাকার এইসব বলে কথা বলা, যে বডি ল্যাঙ্গুয়েজে আপনার গত 2-3 দিন সালাউদ্দিন, আমির খসরু আর হইল গিয়া এই মির্জা ফখরুল কথা বলেছে, ভাই এটা যদি, এই চেহারা যদি তাদের আজ থেকে 5 বছর আগে দেখতাম, প্রশ্নই আসে না আওয়ামী লীগের বিরুদ্ধে এত ফাইট করতাম, নিজের পরিবার সবাইকে এত বিপদে ফেলে দিয়ে, কখনই করতাম না। আপনারা ক্ষমতায় এসছেন, দেশ চালান, কোনো সমস্যা নাই। আপনাদের যে মন্ত্রিসভা গঠন করেছেন, এই মন্ত্রিসভা আমরা এদেরকে আগেই চিনি। ধরেন একজনের কথা বলি, এই যে ইকবাল হাসান মাহমুদ টুকু, তাই না? এই ইকবাল হাসান মাহমুদ এই বদমাইশ না? সেই যে বিদ্যুৎ চুরি করেছিল, যে বিদ্যুৎ খাতে যে লুটপাট করেছিল, এই বদমাইশই তো। সেই বদমাইশে আবারও আপনারা সেই বিদ্যুতের খাতেই দিয়েছেন। এরকম আরও অনেক চোর আছে, যেই চোরেদেরকে আপনারা আবার বসে, কিছু ভালো মানুষও আছে। এই যে আলতাফ হোসেন চৌধুরী, এই লোকটা যদি আসতো ইতে অনেক ভালো লাগতো। ওই যে সাকা চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, উনি যদি আসতো অনেক ভালো লাগতো। নতুন ইশরাক এসেছে, একটা ভালো পছন্দ। তারপর এরকম আরও অনেকেই ছিল যাদেরকে আপনারা আনতে পারতেন। এটা আমাদের আলোচনার বিষয় না যদিও, কিন্তু এখানে যে চোরগুলোকে এনেছেন, এই চোরগুলো দিয়ে
এই যে মির্জা কি বলে ফখরুল ইসলাম আলমগীর, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই তো মনে করেন এখন লুটপাট করে মানে অস্থির বানায় দিবে। আপনার হাতে রিজার্ভ আছে কত ভাই? রিজার্ভ কত? ডক্টর ইউনূস তো তেনা তুনা পেঁচায়া আকুর বিল বাকি, আদানির বিল বাকি, বিশ্বব্যাংকের বাকি, কিস্তি বাকি, IMF-এর কিস্তি বাকি, বিভিন্ন বাকিটা কি করে শেষের দিকে এসে আমরা $29 বিলিয়ন রেখে গেলাম। এই $29 বিলিয়ন ভাই, এই রোজার পরই অবস্থাটা দেখেন না, অলরেডি ডলারের দাম ঊর্ধ্বমুখী। আজকে জ্যাকসন হাইটে গিয়েছিলাম, দেখলাম যে আমি গত 3-4 দিন আগে জ্যাকসন হাইটে গিয়ে দেখলাম কত যেন আজকে তার চাইতে $1 বেশি। তো ডলারের দাম বেড়ে যাচ্ছে। তারপরে জিনিসপত্রের দাম, এখন এই যে রমজান এসেছে, জিনিসপত্রের দাম বাড়ানো, নানান চ্যালেঞ্জ সরকারের হাতে। তো এই যে জায়গাগুলো আপনারা এমনিতেই তো ভাই অস্থিরতার মধ্যে থাকবেন, তার উপরে এসে আবার এখন রাজনৈতিক যে বিরোধী দলটা আপনাকে সহযোগিতা করতে চাচ্ছে, সেই বিরোধী দলটাকে আপনি খোঁচায় আবার সেই 71-72 এসব 71-72-এর ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না। আপনার ওই যে 32 নাম্বার ভেঙে দেওয়া হয়েছে না, এই 32 নাম্বার আবার ওইখানে ওইটার করেন, যেহেতু আওয়ামী লীগের অফিস টফিস খুলে দিচ্ছেন, তো 32 নাম্বার আবারও মেরামত করেন, আবারও ভাঙা হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এইভাবে আপনারা যদি নাকি আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করতে চান, করতে পারেন, করে যান, দেখেন কতটুকু আওয়ামী লীগ আর আপনারা সব এক হইয়া তারপরেও জামাতের সাথে 5 বছর পরে লাগতে আসেন, দেখেন তারপরে জামাতের ভোট কত আছে আর আপনাদের দুইটারে মিলায় ভোট কত আছে। আপনারা আওয়ামী লীগ এবং এই ইন্ডিয়ার আজকে এই জুলাই আন্দোলনের একদম মূল এজেন্ডা ছিল হচ্ছে এই দুইটা, যে আওয়ামী লীগ ইন্ডিয়া, এই দুইটার ব্যাপারে মানুষ এত পরিমাণে খেপেছিল, সেই দুইটারই আপনারা বিশাল প্রীতি দেখাইতে যাচ্ছেন। মন্ত্রী পরিষদটা আমি যদি নাকি নাম ধরে বলি, ওনার এরা তো সব প্রভাবশালী লোকজন, তো আর নতুন করে আর বিতর্ক বাড়াই না, বাট আমার কাছে মনে হয়েছে যে একদম 8-10 জন একদম ইন্ডিয়ার মানে পয়দা করা মন্ত্রী এখানে বানানো হয়েছে, একদম চিহ্নিত ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট, তাদেরকে এখানে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে। সো সেই মানুষগুলিকে নিয়ে আপনারা বাংলাদেশের মানুষের সাথে তামাশা করলেন, জুলাই সনদই করলেন না, করতে থাকেন, সমস্যা নাই। এই পৃথিবী শুধু 5 বছরের জন্য না। আজকে আপনারা যে এই চেয়ারে বসে আছেন, এই চেয়ারে আপনাদের যে বহু প্রতাপশালী শেখ মুজিব ছিল, বহু প্রতাপশালী শেখ হাসিনা ছিল, আজকে তাদের অবস্থা কোথায়? শেখ হাসিনার দিন কাটে এখন, আগে 2-1 বোতল খাইতো, এখন মনে হয় 8-10 বোতল ফেন্সিডিল খায় তার দিন কাটে। কোথায় সে আওয়ামী লীগ? আর আওয়ামী লীগের লোকজনরে বললে তারপরে শেষ করি, ভাই তোদের যদি লজ্জা শরম কিছু থাকতো, তোরা আবার এখন ফেসবুকে করিস। ওই তারেক রহমানের মেয়ের একটা ভিডিও বের হয়েছে, সেই ভিডিও দিয়া তারপরে এক জায়গায় দেখলাম লিখেছে যে ওদের শেখ পরিবারের মেয়েরা নাকি বিশাল আকারের সম্মানিত, তারা নাকি জীবনে, তোদের শেখ পরিবারের একটার জামাই হইল গিয়া ইহুদি, একটার বউ খ্রিস্টান, একটার যায়া আকাম কুকাম করিস ইন্ডিয়াতে, তোদের তো বাংলাদেশে কিছুই নাই। তারেক রহমানের মেয়ে কোন গানে গিয়ে বন্ধু বান্ধবীর সাথে পড়াশোনা করে সেখানে গিয়ে সে ফান করেছে, সেটা তো বহুত ছোট জিনিস। তারেক রহমানের তো আর তার মেয়েরা তো আর ওই লন্ডনে তো আর ফেলে দিয়ে আসে না আরেকজনের সাথে, ওরা এটা নিয়ে করে। ওদের যদি লজ্জা শরম কোনো কিছু যদি থাকতো, ওদের যেভাবে জুতায়া বাংলাদেশের মানুষ পাঠিয়েছে, ওরা এতদিন অন্তত মানে পায়ে ধরে হাতে ধরে মাপ চাইতো যে ঠিক আছে আমরা যা ভুল করেছি আর ভুল করবো না। ওরা আবার ঘাট তাড়াম করে এখনো ভাব মারে ওরা আবার নাকি নেয় করে তারপরে পোক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করবে।